উনি দুদকের কমিশনার হিসাবে থাকার সময় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অহেতুক একটা মামলাও কিন্তু উনি ইনিশিয়েট করেন। উনি ইসলামী ব্যাংকের ডাইরেক্টরের পদটা উনি নিলেন। এটা একটা লাভজনক পদ। এস আলমের কুশীলব হিসেবে উনি কাজ করলেন। রাষ্ট্রপতির মতো একটা পদে ওনাকে উন্নীত করা তখনই কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল। আওয়ামী লীগের ভিতরে কি আপনার ভালো রাজনৈতিক প্রজ্ঞাপন ব্যক্তি ছিল না? সংবিধানের 48-3 কিছু সংশোধনীর কথা বলা হচ্ছে, মানে রাষ্ট্রপতির যে ক্ষমতা সেই জায়গাতে সিগনিফিক্যান্ট কিছু ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতিকে দেওয়া হচ্ছে যদি জুলাই সনদ পাশ হয়। এই যে বিচারের প্রসঙ্গে এসেছে, গ্রেপ্তারের প্রসঙ্গে এসেছে, এটা বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল আজকে। তিনি অবশ্য বলেছেন যে এটা আসলে ধর্তব্যের মধ্যে পড়ে না, মানে এটাকে তিনি আমলে নেননি বা বিএনপি আমলে নিচ্ছে না। এই প্রেক্ষাপটে যে এই যে আলোচনাগুলো আসলো, সেটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশের সব শ্রেণীর মানুষই আপনার একটা আইনের আওতায় থাকে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। তো উনি রাষ্ট্রপতি পদে ছিলেন বলে ওনার অতীত সব কর্মই ঢেকে যাবে বা ওনাকে কোনো আইনে প্রশ্নবিদ্ধ করা যাবে না, এমনটা কিন্তু নয়। তো ওনার ব্যাপারে তো অনেক ধরনের অভিযোগ তো আমরা উনি রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই শুনে আসছি। উনি দুদকের কমিশনার ছিলেন, সেখানেও কিন্তু ওনার কিছু অপকর্মের কথা কিন্তু গণমাধ্যমে এসেছে। আর সবচেয়ে বড় যে অভিযোগটা এখন আসছে সেটা হচ্ছে যে ইসলামী ব্যাংকের যে শেয়ার কেলেঙ্কারি, এখানে আপনার এস আলম যে গ্রুপটা আছে, যে গ্রুপ ইসলামী শরিয়াভিত্তিক ব্যাংকগুলোকে তারা ম্যানিপুলেট করে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে তারা রপ্তানি করে বা বিদেশে পাচার করে তারা। তো তার অন্যতম কুশীলব হিসাবে এই সদ্য সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর নাম এসেছে। 70,000 কোটি টাকার পাচারের দায়ে ওনাকে কিন্তু অভিযুক্ত করা হচ্ছে। উনি দুদকের কমিশনার হিসাবে থাকার সময় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অহেতুক একটা মামলাও কিন্তু উনি ইনিশিয়েট করেন। সেটাও কিন্তু সেটা সঠিক ছিল না। তারপরেও সেটা ওই তৎকালীন রাজনৈতিক মোহে উনি আবিষ্ট হয়ে বা ওনার ক্ষমতা লিপসুর কারণে উনি তৎকালীন সরকারকে খুশি করতে গিয়ে কিন্তু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে উনি যে মামলাটা করেছেন 5 বছরের মামলাকে 10 বছরে উন্নীত করার জন্য উনি সুপারিশ করেন। এইটাও তো ওনার নীতি নৈতিকতার একটা স্খলন বলে আমি মনে করি। তো আপনার দেখেন যে দুদকের কমিশনার একটা সাংবিধানিক পোস্ট, সেখান থেকে অব্যাহতির পর রাজনৈতিক কৃপায় এবং তৎকালীন সরকারের আনুকূল্যে উনি ইসলামী ব্যাংকের ডাইরেক্টরের পদটা উনি নিলেন। এটা একটা লাভজনক পদ। সেই লাভজনক পদে গিয়ে উনি শেয়ার কেলেঙ্কারি করলেন, টাকা পাচার করলেন, এস আলমের কুশীলব হিসেবে উনি কাজ করলেন। তাহলে এইগুলো কি আপনার বর্তমানে এই বিষয়গুলো কি রিভিউ হবে না? এই বিষয়গুলো যখন রিভিউ হবে তখনই বোঝা যাবে যে ওনার যে সাংবিধানিক পদে থেকে উনি কি অনৈতিক কাজ করেছিলেন। ক্ষমতার জোরে তৎকালীন সরকারের সহযোগিতায় কিন্তু উনি কাজগুলো করেছেন। তখন হয়তো সরকার যেহেতু তার অনুকূলে ছিল, উনি একসময় যুবলীগ করতেন। তারপরে ওনার যে আপনার এই ইয়েতে আসা জুডিশিয়ারি ক্যাডারে ওনার যে আশাটা, এইটাও কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল। আপনি যদি রিভিউ করেন দেখা যাবে যে উনি কিন্তু আপনার 1976 সালে উনি কিন্তু জেল খেটেছেন, 2 বছর উনি কারাবরণ করেছেন রিলিফের যে পণ্য আত্মসাতের অভিযোগে। এটা কিন্তু একটা ফৌজদারি মামলা এবং সেখান থেকে উনি কী বলে অব্যাহতি পেয়ে জেল থেকে মুক্তি পেয়ে পরবর্তীতে উনি কিন্তু আবার জুডিশিয়ারিতে জয়েন করেন, বিসিএস জুডিশিয়ারিতে। তো এগুলো কিন্তু আসলে নীতি নৈতিকতার একটা স্খলন মনে হয়। এই ধরনের একটা ব্যক্তির কাছ থেকে আমরা এই ধরনের রাষ্ট্রপতির মতো একটা পদে ওনাকে উন্নীত করা তখনই কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল যখন তাকে বানানো হয়। আওয়ামী লীগের ভিতরে কি আপনার ভালো রাজনৈতিক প্রজ্ঞাপন ব্যক্তি ছিল না? তাকে যে বানানো হলো তখন থেকে যে বিতর্ক, ওই বিতর্ক কিন্তু এখনও চলছে এবং এইটা র্যাশ হয়তো আগামীতে দেখা যাবে আশা করি। যে আমরা সাকিব আনোয়ার অন্য একটা প্রসঙ্গে আসি, যে আমরা সংস্কার প্রসঙ্গে আসি। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার যে ভারসাম্য, এটা আপনি সংস্কার কমিশনে অনেকবার গিয়েছেন, যে আপনাদের দিক থেকে এবং বিভিন্ন দল থেকেও বোধহয় এরকম একটা ছিল যে রাষ্ট্রপতির ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা, বিশেষ করে প্রধানমন্ত্রীর যে একচ্ছত্র ক্ষমতা, সেটা কমিয়ে কিভাবে একটা ভারসাম্য আনা যায়। তো এখন যেহেতু নতুন একজন রাষ্ট্রপতি
নিয়োগ হবে, সংসদ বসবে, সংসদে সংবিধান সংস্কার নিয়ে আলোচনা হবে। তো এই প্রসঙ্গটা কি আসতে পারে, বা এখন এই ক্ষমতার একটা ভারসাম্যকে দরকার আছে কিনা? হ্যাঁ, এটা নিয়ে তো আলোচনা হয়েছে এবং বেশ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে মানে শেষে ঐকমত্য কমিশনে। আপনার সংবিধানের 48(3)-এ কিছু সংশোধনীর কথা বলা হয়েছে, মানে রাষ্ট্রপতির যে ক্ষমতা সেই জায়গাতে, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গাতে মানে সিগনিফিক্যান্ট কিছু ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতিকে দেওয়া হচ্ছে যদি জুলাই সনদ পাস হয়। এমনকি এর অনেক জায়গাতে কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট নাই, বর্তমানে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, পার্লামেন্টে যারা মেজরিটি, ইনফ্যাক্ট 2/3 মেজরিটি। ফলে যদি জুলাই সনদ মানে বিএনপি যেভাবে বলছে, ক্ষমতাসীনরা যেভাবে বলছে সেভাবেও যদি পাস হয়, তারপরেও রাষ্ট্রপতি জুলাই সনদ যেটা সিগনেচার করেছে, হ্যাঁ, মানে তাদের নোট অফ ডিসেন্ট মানে যদি বাদ দেই, তারপরেও যেসব জায়গাতে তারা একমত হয়েছে সেগুলো যদি বাস্তবায়ন হয়, তারপরেও আসলে রাষ্ট্রপতি এখন যে অবস্থা, এক ধরনের ডেকোরেটিভ পোস্টের মতো আমরা আসলে মানে মনে করি, সেই জায়গাতে আসলে থাকবে না। রাষ্ট্রপতিরও কিছু ক্ষমতা আসবে এবং সেই জায়গাগুলোতে তার অনেক কাজ করার সুযোগ থাকবে। এখন তিনি করবেন কিনা, যাকে করা হবে তার সেই গাটস হবে কিনা, সেটা হচ্ছে আলাদা বিষয়। যেমন জনাব শাহাবুদ্দিনের নিয়োগের সময় নিশ্চয়ই আপনার খেয়াল থাকবার কথা, মানে যেদিন নিয়োগটা দেওয়া হচ্ছে ওই দিন গণমাধ্যম প্রশ্ন করেছিল ওবায়দুল কাদেরকে, তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে, যে কে হচ্ছেন, এক ধরনের ধারণা দেন। তো উনি হেসে হেসে বলেছিলেন এটা শুধু একমাত্র একজন জানে, আমিও জানি না, আর কেউ জানে না। তো এই যে একজনের হাতে নিয়োগ হয়, এই ব্যাপারটা যখন হয় না যে অমুক আমার নিয়োগকর্তা, তখন কিন্তু আসলে আলটিমেটলি আমি সেই জায়গাতে দুর্বল হয়ে যাই, আমি আসলে সিদ্ধান্ত নেওয়ার জায়গাতে আসলে আর থাকি না। ওই জায়গা থেকে যেটা করা হয়েছে যে আপার হাউস এবং মানে যদি এখন ফর্ম হয় নাই, এর মধ্যে যদি হয়ে যায় যে সময়টা আছে রাষ্ট্রপতি নির্বাচনের আগে, তাহলে মানে দুটো হাউসের মানে সদস্যদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতেই আসলে তার নিয়োগ হওয়ার কথা। যাই হোক, সেই নিয়োগের জায়গাটা না হয় নাই গেলাম, কিন্তু তাকে যে ক্ষমতাগুলো দেওয়া হয়েছে এর মধ্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং তার সদস্যদের নিয়োগ, তথ্য কমিশনের প্রধান কমিশনার, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, আইন কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই তিনি করতে পারবেন, তিনি এই সিদ্ধান্তগুলি দেবেন। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গা আছে, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ইনফ্যাক্ট, তারপর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এর বাইরে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর যে নিয়োগ, সেই নিয়োগের ক্ষেত্রে যে কমিটি, বিভিন্ন কমিটির কথা প্রস্তাবনায় আছে, সেই কমিটির যে সুপারিশগুলো যেভাবে করা হয়েছে জুলাই সনদে, সেখানেও কিন্তু মানে রাষ্ট্রপতির একটা রোল আছে। এবং তিনি যদি মানে কি বলবো, যে রাজনীতির বাইরে থেকে যদি তার রোলটা প্লে করতে চান, প্লে করবেন কিনা আবারও বলি সেটা ডিফারেন্ট আলোচনা, কিন্তু যদি করতে চান তাহলে তার রোল প্লে করার সুযোগ আছে এবং সেটা মানে সেটার প্রভাব রাষ্ট্রে অনেক বড়। এবং যে ব্যালেন্স অফ পাওয়ারের কথা আসলে আমরা বলেছি যে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের মধ্যে একটা ব্যালেন্স অফ পাওয়ার দরকার, সেটা মোটামুটি না বেশ সিগনিফিক্যান্টলি আসলে সেটা অর্জন করা যাবে যদি জুলাই সনদ অনুযায়ী আসলে মানে ভবিষ্যতে বাংলাদেশে মানে পার্লামেন্ট বলেন, এক্সিকিউটিভ জুডিশিয়ারি সবই যদি সেভাবে পারফর্ম করে এবং একই সাথে যদি রাষ্ট্রপতি আসলে সেভাবে পারফর্ম করে। এখন নিয়োগপ্রাপ্ত কে হবেন, তিনি কতটুকু আসলে গার্ড সম্পন্ন হবেন, তিনি কতটুকু নিজের রাজনৈতিক যে চরিত্র বা নিজের রাজনৈতিক যে অবস্থান তার বাইরে আসলে যেতে পারবেন, সেটা আসলে সবচেয়ে বড় প্রশ্ন।